প্রিয় বন্ধুগণ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই এপিসোডটা শুরু করছি। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আওয়ামী লীগের কতজন খুব দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কাস্টে ঝুলতে পারে, এটা নিয়ে একটা গোপন তথ্য আমার হাতে এসেছে। বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে থেকে এখন পুরোদমে চাইছে এর আগেকার যে তাদের কথা মতো স্বৈরশাসন সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার, সেটাকে পুরোপুরি মিটিয়ে দিতে বা সাফাই করতে। শুধু তাকেই নাই, এর সাথে সাথে যুক্ত যে সমস্ত আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা মানে অল ওভার পার্টির সাথে যুক্ত ছিল, তাদেরকে চাইছে যেন তেন প্রকারে পুরো সাফাই করতে। ভিডিও শুরুর পূর্বে কমরেড সামাদ্দার মুখ থেকে শুনে নিলেন, কেননা অন্তর্বর্তী সরকার এটা ভালোভাবে জানেন যে আমেরিকায় চলে এসেছে পাগল সরকার অর্থাৎ ট্রাম্প। আর ট্রাম্প যা বলে তার থেকে মনে হয় বেশি কিছু করে। আর বর্তমান সময়ে উনি ক্ষমতায় আসার আগে বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছিল হিন্দুদের নির্যাতন নিয়ে। তারপরে থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা বুঝে গেছে যে কখন কি পরিবর্তন হয়ে যেতে পারে সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই চাইছে এই মুহূর্তে তার পার্সোনালি বদলা। মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সেই টাইমে অন্তর্বর্তী সরকার এই সুদখোরকে, আর বর্তমান সময়ে ইনি এখন কট্টর ইসলামিক সমর্থনকারী, বর্তমান সময়ে ইনি কট্টর টেররিস্ট উৎপাদনকারী আর জঙ্গি সমর্থনকারী একজন ব্যক্তি। এই মানুষটা চাইছে যে তার পুরনো যে হিসাব বদলা সেটাকে শোধ করতে। তাই এই মুহূর্তে সমস্ত আওয়ামী লীগের কর্মীগুলোকে পুরো সাফাই করে দিতে চাইছে। কিন্তু এই সাফাই করতে গিয়ে তার যে কিছু ভুল কর্মকুটি সেটাও কিন্তু বেরিয়ে আসবে। কারণ আপনারা জানেন এই সরকারের কোনো স্থায়িত্ব নেই, এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না, বা বাংলাদেশের ঘরের লোক এটা সঠিকভাবে বলতে পারবে না যে এই অন্তর্বর্তী সরকার কতদিনের জন্য আছে। হয়তো 2 বছরও থাকতে পারে, হয়তো আবার সামনের দিনে 2 মাসও থাকতে পারে। তবে এতটুকু আপনারা জেনে রাখুন যে যখনই ট্রাম্প ক্ষমতায় বসবে তার কয়েক মাসের মধ্যে বড় কোনো একটা অবশ্যই পদক্ষেপ দেখতে পাবেন বাংলাদেশের ঘরের ভেতরে। আর বাংলাদেশের বর্তমান সরকার বলুন আর আগেকার সরকার, বাইরের বা বহিরাগত পরাশক্তিদের ক্ষমতা ছাড়া বা পরাশক্তিদের ইশারা ছাড়া বাংলাদেশের ঘরের ভেতরে এতটুকু কোনো কিছু পরিবর্তন হয় না। যদিও ওই মুহূর্তে অর্থাৎ বাইডেনের সরকারের ক্ষমতায় থাকার আমলে পূর্ব পাকিস্তানের সরকারের সাথে অর্থাৎ ইউনূসের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু ট্রাম্পের সাথে তাদের যে সম্পর্ক সেটা কিন্তু যায় না, কেননা ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক সব থেকে ভালো রয়েছে। তাই এই মুহূর্তে তাদের ঘরের ভেতরে কি পরিস্থিতি সেটাকে নিয়ে ইউনূস সরকার সবকিছু করতে পারে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে কমরেড সামাদ্দার কথা আগে ভালো করে একবার শুনে নিই। কিছু গোপন কিছু প্ল্যান পরিকল্পনা আমি পেয়েছি, এটা আজ আপনাদের জন্য আমি সব ফাঁস করে দিতেছি। তার আগে বলে রাখি, খুব অল্প সময়ের ভিতরে 6 মাস বা 1 বছর এর মধ্যে এই আওয়ামী লীগের বা 14 দলীয় জোটের অনেক নেতাই ফাঁসির কাস্টে ঝুলতে পারে। যেমন কর্নেল তাহেরকে খুব দ্রুত ফাঁসি দেওয়া হয়েছিল সামরিক ট্রাইব্যুনালে। বিচারটা মোটামুটি সেই রকমই হতে যাচ্ছে। কারণ হলো, এখন দেশের যে গভর্নমেন্টটা আছে এখানে বিএনপিও নাই, জামাতও নাই। বিএনপি এবং জামাত কেউ ওই দায়িত্ব নিতে চাচ্ছে না যে এদেরকে ফাঁসি দেওয়ার। কারণ নিউটনের 3rd ল, অ্যাকশন টু রিয়াকশন, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা ঘটনার। সেখান থেকে যদি এই ইন্টেরিয়র সরকার ডক্টর ইউনূস সরকারের কাঁধে বন্দুক রেখে যদি গুলিটা করা যায়, ইউনূস সরকার, ইউনূসের বয়স হলো কত, 84-85, আর বাদবি কয়দিন, যাই হোক, মানে যা কিছু হয় ইনার উপর দিয়ে যাক। তো এই যে একটা গ্যাপ আছে, মানে আগামীতে নির্বাচন হয়ে আর কি ক্ষমতায় আসব, ওই পর্যন্ত যে সময়টা আছে, এর মধ্যেই ঝুলে যেতে পারে আওয়ামী লীগের বা 14 দলের অনেকেই। তার মধ্যে যেমন ধরেন, কি একটা প্রকৃতি দেখেন না, বললাম না অ্যাকশন টু রিয়াকশন, নিউটনের 3rd ল, এই সামান্য একটা কথা
এইটার উপরে পৃথিবী চলতেছে আর ঘুরতেছে, চলতেছে। অর্থাৎ প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে ট্রাইব্যুনালটা, এই ট্রাইব্যুনালটা অনেক কষ্ট করে ইনারাই গঠন করেছিলেন। কারা? যারা এখন এই ট্রাইব্যুনালের বিচারেই ফাঁসি কাটতে যাওয়ার আতঙ্কে তারা বিনিদ্র রজনী পার করতেছে। তারা তো আর একটা মজার কথা বলে নি, আমি লিস্টে আপনাদের দিচ্ছি যে কারা কারা এই ফাঁসি কষ্টে যাইতে পারে। একটা গোপন একটা নথি আমার কাছে আসছে, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেব। এটা অনলাইনে সারা বিশ্ব দেখবে। এই যে আচ্ছা একটা কথা বলি, ওই দিনকে জুনায়েদ আহমেদ পলক, আইনমন্ত্রী ছিল সাবেক আনিসুল হক, সালমান এফ রহমান, ডিজিএফআই প্রধান যিনি ছিলেন, ওনার নাম কি, জেনারেল আহসান নাকি, ভুল হতে পারে নামটা আবার, জিয়াউল হক, জেনারেল জিয়াউল হক। তারপরে আসলেন হাসানুল হক ইনু, আরো যারা ছিলেন এখানে, এনারা সবাই আসতেছিল। তো ওখানে দুইজনকে দেখলাম, যেমন জুনায়েদ আহমেদ পলক খুব বিমর্ষ ছিল এবং কার কাছে জানিয়ে হাত জোর করে ক্ষমা চাইতেছিল এবং এরকম করে দোয়া চাইছে। কারণ হলো, শুনেছি যে ওনাকে রাখা হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যে কন্ডেম সেলে থাকে সেখানে রাখা হয়েছে। এখন এটার প্রতিক্রিয়াতেই এই আওয়ামী লীগের যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে আছে বা যারা বাইরে আছে, পলাতক আছে, দেশ থেকে এখনো পালাইতে পারে নাই, এরকম আওয়ামী লীগের বা বিদেশে আছে শতাধিক নেতা বিনিদ্র রজনী পার করতেছে। তারা বিনিদ্র রজনী পার করতেছে। দেখেন 2012 সালে 13 সালে যে স্লোগানটা উঠছিল, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সেই স্লোগানটা প্রতি ঘরে ঘরে চলে গেছিল। ওই আমরা তো আবার হুজুগে বাঙালি, শাহবাগে যে একটা মঞ্চ করা হয়েছিল, মঞ্চটার নাম কি ভুলে যেতেছি কেন আমি সব, যেটা ডাক্তার ইমরান সরকার ছিলেন ওটার নেতৃত্বে মুখপাত্র। তো সেখানে যে স্লোগান উঠেছিল, অমুকের ফাঁসি চাই, তমুকের ফাঁসি চাই, অমুকের ফাঁসি চাই। আবার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেমন ধরেন কাদের মোল্লার কথাই বলি, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু শাহবাগের গণজাগরণ মঞ্চ বলতে সেটা হবে না, তাকে ফাঁসি দিতে হবে। ঠিকই কোর্ট তাকে ফাঁসি দিল, ফাঁসির রায় দিল এবং তাকে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে দেখেন, এটা বিরল, এটা পৃথিবীর কোনো জায়গাতে এটা হয় না, এটা নাই যে আদালত বিচার করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই আদালত যখন রাজপথে স্লোগান দিচ্ছে কিছু লোক ফাঁসি চাই, মানে ফাঁসি দিয়ে দিচ্ছে। যাই হোক 2012-13 সালে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, মীর কাসেম আলী ছিল, তাহলে আলী আহসান মুজাহিদ ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বিএনপির, আলিম সাহেব ছিলেন, তবে দেলোয়ার হোসেন সাইদি ছিলেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে ফাঁসি দেয় নাই, কিন্তু দেখেন কোর্টের অবস্থা দেখেন। দেলোয়ার হোসেন সাইদিকে হাইকোর্টে ওই কোর্টে বিচারের সময় সবাই বলতেছিল দিল্লি রাজাকার, ধর্ষক রাজাকার। হাইকোর্টে দেখেন এসকে সিনহা বিচারপতি, প্রধান বিচারপতি, উনি বলেছিলেন
যে একজন সম্মানিত মানুষের বিরুদ্ধে এই ধরনের স্লোগান দেওয়াটা উচিত না, উনি বলেছিলেন। তো যাই হোক, আমি খেয়ে হারিয়ে ফেলছি, আসল জায়গায় আসি। জুনায়েদ আহমেদ পলককে দেখলাম উনি অনেক ঘাবড়ে গেছে। আচ্ছা, তাহলে এখন 2014 সালে 13 সালে যারা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করেছিলেন এবং খুব সোচ্চার ছিলেন এবং সেখানে বিচার করে জামায়াতের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আর ওই বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, তো জামায়াতের এই সমস্ত নেতা বা সালাউদ্দিন কাদের চৌধুরী তারা ইচ্ছা করলে কিন্তু দেশ ত্যাগ করতে পারতেন, কিন্তু তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে তাদের ফাঁসি দিতে পারবে না। এবং জাতি, আমরা পুরো জাতি চিন্তা করছিল যে 50 বছর পরে এসা বা 40 বছর পরে এসা সেই ঘটনায় আমাদের ফাঁসি দিতে পারবে না। যেমন গোলাম আজম, যে কেউ তার পশম ছুঁইতে পারবে না, দেলোয়ার হোসেন সাইদির পশম ছুঁইতে পারবে না, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিতে পারবে না। এই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তারা দেশে ছিল। কিন্তু যখন তাদের এই দেখেন ফাঁসি হইল এবং ঝুলিয়ে দেওয়া হলো, তখন বাংলাদেশের মানুষ দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি দিয়ে দিল, ঝুলিয়ে দিল, বিএনপি কিছু করতে পারছে? একটু শব্দ। জামায়াতের যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, জামায়াত কিছু করতে পারছে? পারে নাই। আর সেই কারণেই এখন বিএনপির এই সমস্ত নেতারা এখন বিনিদ্র রজনী পার করতেছে যে তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিলে তাদের দল কিছু করতে পারবে না। এর মধ্যে দেখেন যাদেরকে অতীতে ফাঁসি দেওয়া হয়েছে তার জন্য বেশি সোচ্চার ছিল কারা? অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাসানুল হক ইনু, তারপরে আরো যারা ছিলেন এটার সাথে জড়িত আর কি। কারো তো ঘুম নাই। মানে এটা তো একটা 2024-এর যে গণহত্যা, 2000 ছাত্র জনতা নিহত, এই মামলাগুলোই কিন্তু ওখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শতাধিক আসামি আছে। কিন্তু এখানে একটা পরিকল্পনা আছে, তার মধ্যে পলক কিন্তু আবার ওই যুদ্ধাপরাধীদের বিচার বা কারো ফাঁসি চায়, এই আন্দোলনটা আমি ওনাকে করতে দেখি নাই। উনি ছিলেন ওনার জয় ভাইকে নিয়ে, আইসিটি মন্ত্রণালয় নিয়ে মাঝে মধ্যে নাটক করতেন, আবার গান বাজনা করতেন, এলাকায় টেজ শো করতেন, এগুলো নিয়ে ছিলেন, বা আইসিটি মন্ত্রণালয় ছিলেন। কিন্তু ওনার যখন এই অবস্থা, তাইলে এখন যারা এই ট্রাইব্যুনালটা গঠন করেছিলেন এবং যুদ্ধাপরাধীদের বিচারে তারা কার্যকর ভূমিকা রেখেছিলেন, সোচ্চার ছিলেন, তাদের কি অবস্থা এখন? মোটের উপর কথা হলো যে এখন যে প্ল্যানটা চলছে, যে যারা যুদ্ধ অপরাধীদের বিচারে ছিলেন শুধু তারাই না, তারা তো আছে লিস্টের প্রথম দিকে। আওয়ামী লীগের শতাধিক নেতার নাম আছে এই গণহত্যা 2024-এর। এই ট্রাইব্যুনালে ফাঁসির রায় এবং কার্যকর এই সরকারের আমলে, ইন্টেরিয়র সরকার, এই যে জামাত বারবার বলতেছে যে এই সরকারকে সময় দিতে চাই। কেন সময় দিতে চাই অনেকে বুঝে নাই। জামায়াত এটার একটা প্রতিশোধ তারা নিবে। এবার একটা মজার কথা বলি, দেখেন অনেক ফাঁসির রায় দণ্ডপ্রাপ্ত আসামির সাথে আমার মিশার বা জেলখানায় থাকার সুযোগ হয়েছে। এই যে লুৎফুজ্জামান বাবর সাহেব, আমি জেলখানাতে ওনার সাথে কথা বলেছি, একসাথে থাকার তো সুযোগ নাই, কিন্তু ওনার সাথে জেলখানায় মিশার কথা বলার সুযোগ হয়েছিল আমার এই কেরানীগঞ্জে 2021 সালে।
শেখ হাসিনার আমলে জেল কাটছি যখন আমি, তখন ওনার সাথে আমি দেখেন কথা বলতেছি, ধরেন আমি 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কথা বলছি, বলার পরে উনি আমাকে আবার জিজ্ঞেস করছে যে কি বললেন, আবার বলেন। অর্থাৎ দেখেন, চাপাবাজি যতই করো, যাদের ফাঁসির রায় হয়ে যায় তারা মূলত শুধু তাদের ইয়েটাই থাকে, এই ফেস থাকে, তাদের এই যে ভিতরের যে আত্মাটা, মনটা, মাইন্ডটা, এগুলো কিছু থাকে না। আমি নিজে এই বাবর সাহেবের সাথে কথা বললাম দিনে, 3 মিনিট কথা বলার পরে আবার জিজ্ঞেস করে কি বললেন, মানে উনি ওখানে নাই। তারা এত আতঙ্কিত থাকে সবসময়, ফাঁসির রশিটা তারা ঘুমাইতে পারে না, ঘুমাইলেই দেখে যে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আবার আমি ওখানে আরো ফাঁসির আসামি ছিল যারা আছে, বিভিন্ন ডাকাতি টাকাতে এই সেই, তাদের সাথে কথা বলছি। আবার চাঁদপুর জেলখানায় যখন আমি ছিলাম, তখন ওই যে রসুখা সিরিয়াল কিলার অনেক নারীকে হত্যা করার পরে, তখন সে ছিল চাঁদপুর জেলখানায়, আমাকে ডান্ডা বেরি পরে আমাকে পাঠানো হয়েছিল ওখানে। আমি জয়ের আমি একটা লাইভ করেছিলাম, সেটা নাকি জয়ের বিরুদ্ধে চলে গেছিল, আমি গ্রেপ্তার হইলাম। তো যাই হোক, রাসুর সাথে কথা বললাম, একই অবস্থা দেখলাম, খানা দিয়ে রাখছে সামনে, খায় না। জেলখানায় তো খাবার এমনি দেওয়া হয় এতটুকু, স্বাভাবিক কয়েদিরা বাইরে থেকে টাকা নিয়ে যে কিনা খায় তারা। আর ফাঁসির আসামি তাকে যেটুক খাবার দেওয়া হয়, এটা সে 10% বা 25% খায়, বাকিটা এখানে পড়েই থাকে, খাইতে পারে না। এই জন্য বলে যে ফাঁসির রায় দেওয়ার পরে কার্যকর করাটাই ভালো। যারা দীর্ঘদিন ভিতরে থাকে তাদের কষ্টটা আরো বেশি। তো যাই হোক, এখন আওয়ামী লীগের এরকম শতাধিক নেতা এখন কিন্তু বিনিদ্র রজনী পার করতেছে একটা কারণে, যে ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী সরকার বিচার করে যাদেরকে ফাঁসি দিয়েছে, তারা কিন্তু সেই প্রতিশোধের আগুনে জ্বলতেছে। যদিও মুখ দিয়ে তারা বলে নাই ফাঁসি চাই, কিন্তু কাজ চলতেছে খুব দ্রুত। এবং এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এখন যাকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, উনি কিন্তু জামায়াতের, এবং জামায়াত ভাবাপন্ন সবাই ওখানেই, যারা আছে বিচারক থেকে শুরু করে সবাই কাজ করতেছে। ওই চিফ প্রসিকিউটর একটা কথা মাত্র বলছে, একটা কমেন্টস করছে যে আসো এবার খেলা হবে। এই কমেন্টসটা চিফ প্রসিকিউটর এই কমেন্টসটা করার পরেই এই আওয়ামী লীগ নেতাদের এই অবস্থা সব। কিন্তু এটা সত্য, যুদ্ধাপরাধীদের বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া, এই ধরনের কার্যক্রমে যারা জড়িত ছিল, হাসানুল হক ইনু, আনিসুল হক সহ, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ যারা ছিলেন, তাদের সিরিয়ালটা কিন্তু উপরের দিকেই আছে। তারা ঝুলে যাবে খুব অল্প দিনের ভিতরে। তবে একটা কথা আমি বলে যাই, এই দিন নয়, দিন আরো আছে। এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে। 2012-13-তে যারা বাড়াবাড়ি করেছেন, দেখেন 12-13 ঘটনা 2024-এ যদি বিপ্লব হইতে পারে, তাহলে 2024-এ যারা এটা করতেছেন যে আসো খেলা হবে, এটার রিয়াক্টটাও কিন্তু এর প্রতি বিপ্লব, সেটাও কিন্তু হবে প্রকৃতিগতভাবে, ছাড়বে না। কাজেই প্রতিশোধ, প্রতিহিংসা মূলক কোনো কিছু করার থেকে বিরত থাকবেন। এখান থেকে শিক্ষা দেন না। 12-13-তে যারা দম্ভ করছে,
এখন তারা কট। 24-এ এসে যারা অন্যায় করবেন, কাউকে অন্যায় করে ঝুলাবেন, ওই মুহূর্ত থেকে হিসাব রাখবেন যে কোনো মুহূর্তে আবার একটা বিপ্লব এবং ওই রশিটা আবার আমার সামনে আসতে পারে। সবাইকে বিপ্লবী অভিনন্দন। এই ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে সবাইকে জানান, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটা একটু লাইক দিয়ে রাখেন। ইনকিলাব জিন্দাবাদ। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি আপনারা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি বুঝেই গেছেন যে কমরেড সামন্তা কি বলতে চেয়েছে আর বর্তমান সময়ে ইউনূস সরকার কি করতে চাইছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ডক্টর ইউনূস যাই কিছু করুন না কেন বাংলাদেশের ঘরের ভিতরে কি আদৌ পরিবর্তন করতে পারবে? দেশটাকে পরিবর্তন করতে গিয়ে এমন পরিবর্তন করলো যে দেশের সাধারণ মানুষ এখন বারবার করে ইউনূসকে গালাগালি করছে। আর হওয়াটাও স্বাভাবিক, যে দেশের বেশিরভাগ মানুষ জঙ্গি শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসাতে যেখানে সর্ব জায়গায় ভারত বিরোধিতা থেকে শুরু করে ভারতের খেলাফ বিষ ছড়ানো আর জিহাদি মানসিকতা সম্পূর্ণ মানুষ থাকে, সেই দেশের ভালো কি করে হবে? দেখার বাকি এটাই, সামনের দিনে আর এই দেশটা পাকিস্তানের মতো হতে আর কতটা সময় নেই, কেননা সেই পথেই তো হাঁটতে শুরু করেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।